নমস্কার। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি। আপনারা তো জানেন লাইভ মানেই কিন্তু আপনারা সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতে পারছেন। আপনাদের শারীরিক বা মানসিক যদি কোনোভাবে সমস্যা থাকে আপনারা সেটা কিন্তু একদম শেয়ার করতে পারছেন, আপনাদের মনের কথাটাও জানাতে পারছেন। শরীর স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা নিয়ে আপনারা চলে আসুন। অবশ্যই কিন্তু ডাক্তারবাবু আপনাদের সেইভাবে কিন্তু একটা সঠিক পরামর্শ দেবেন। প্রপার গাইডলাইন্স যেমন তো থাকেই, তার সঙ্গে প্রপার ট্রিটমেন্ট এবং প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে কিভাবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেইভাবেই তারা কিন্তু সুন্দরভাবে প্রপার অ্যাডভাইসটা দেন। আজকেও কিন্তু সেইভাবেই আমরা রেখেছি। তখন প্রত্যেক দিনই আমাদের কিন্তু বিভিন্ন রোগ সম্পর্কিত আলোচনা হয়, খুব ক্রিটিক্যাল রোগ থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের নানান ছোট হোক বড় হোক বিভিন্ন রোগ সম্পর্কিত আলোচনা থাকে এবং আপনারা আপনাদের সেগুলোকে কথা বলতে পারছেন। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অনেকটাই কিন্তু পার্মানেন্ট একটা সলিউশনের জায়গা তৈরি হয়। অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে। তাদের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তাদের কিন্তু এই পথ চলা। অবশ্যই তারা কিন্তু ভীষণভাবে সাকসেসফুল। আমরা কিন্তু আজকের সঙ্গে পেয়েছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক, অবশ্যই কিন্তু সিএমএ ডক্টর এস ঘোষাল। আমরা কিন্তু তাকে যখন সঙ্গে পেয়েছি অবশ্যই আজকে কিন্তু আমাদের একটি আলোচনা থাকবে, একটা সাবজেক্ট থাকবে যেই সাবজেক্টটি নিয়ে কিন্তু আপনারা অনেকটাই এই ব্যাপারে অবগত। কিন্তু আমরা সেইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু এই রোগটির প্রাদুর্ভাব দেখা যায়, রোগটি দেখা যায়। সে কম হোক বেশি হোক সেইভাবে কিন্তু পেশেন্ট বা প্রচুর রুগীদের কিন্তু ভীষণভাবে এনবিপির সেইভাবে তারা আসছে, বিশাল তারা একটা ট্রিটমেন্ট পাচ্ছে। আর সেই রোগটিকে নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব, সেই ডিজিজটি নিয়ে। অবশ্যই ডায়াবেটিস বা সুগার, যেটি কিন্তু সকলের কাছে সাইলেন্ট কিলার নামে পরিচিত। সবাই অনেকটা জানেন যে এই রোগটি একটা ঘাতকের মতন কাজ করে প্রত্যেকটি অর্গানকে, ভিতরের আপনার শরীরের যে সুন্দর বেশ একটা অর্গানগুলো থাকে সেইগুলোকে কিভাবে আস্তে আস্তে সেগুলোকে ঘাতকের মতন এফেক্ট করে। অবশ্যই সেই বিষয় আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের ডক্টর এস ঘোষাল, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক। আর সরাসরি তার কাছে আমরা চলে যাব। স্যার স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমে কিন্তু বললাম যে যেই রোগটি নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে, বহুবার এই নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আজকের আলোচনাটা নিয়ে আমাদের আলোচনা এই কারণে, তখন এই রোগটি কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে একজন না দুজন এখন পেশেন্ট কিন্তু আমরা খুঁজে পাই। সারা ভারতবর্ষ জুড়ে যদি আমরা সেই ক্যালকুলেশন করি প্রত্যেকটি ঘরে ঘরে এই রোগটির প্রকোপ দেখা যায়। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব, ডায়াবেটিস। এই রোগটির সিমটমগুলো একটু জানবো অবশ্যই, এবং কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায়। তখন কথায় বলে মেডিকেল টার্ম শুনেছি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কীভাবে প্রতিরোধ করবো রোগটিকে আমরা সে বিষয়ে কিন্তু আজকে জানবো, আর সিমটমগুলো তো অবশ্যই জানবো তার সঙ্গে। ঠিকই বলেছেন, কারণ সুগার নিয়ে আমরা আলোচনা মাঝে মাঝেই করি। আমাদের এনবিপিতে বহু পেশেন্ট রয়েছে যারা সুগার রোগে আক্রান্ত। শুধুমাত্র এনবিপিতে নয়, এরকম বহু পেশেন্ট রয়েছেন যারা মডার্ন সায়েন্সের আন্ডারে ট্রিটমেন্ট করছেন, হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করছেন। কারণ সুগার আপনি যেটা বললেন এখন প্রায় ঘরে ঘরেই দেখা যায়। কারণ আমরা দেখতে গেলে দেখতে পাবো প্রত্যেকটা বাড়িতে একজন বা দুজন বা কোনো বাড়ি ছেড়ে অন্য বাড়িতে পাওয়া যাচ্ছে এই সুগার রোগটা। এই সুগার রোগের কারণটা কি, বা এই সুগার রোগটা আসছে কি করে, বা এর উৎপত্তিটা কোথা থেকে হচ্ছে, বা এর লক্ষণগুলোই বা কী। প্রথম কথা আমি বলবো, আজ থেকে আমাদের যে আয়ুর্বেদ শাস্ত্রটা তৈরি হয়েছে এটা বহু পুরনো শাস্ত্র। আজ থেকে 5000 বছর পূর্বে বিভিন্ন মুনি ঋষিরা লিখে গেছেন সেই সম্বন্ধে, কী রোগ, তার কিভাবে চিকিৎসা হয়, তার কিভাবে চিকিৎসা করলে সেটা সুস্থ হয়, সেই রোগ হলে কী কী খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না, সেই রোগকে আমরা আটকাবো কী করে। তো সেরকমই আমাদের চরক, সুশ্রুত, ভাগবত, বেল যারা রয়েছেন, যারা মুনি ঋষিরা রয়েছেন, তারা এই সুগার রোগটাকে কিন্তু প্রমেহ রোগের আন্ডারে ফেলেছে। আয়ুর্বেদে এটাকে আমরা প্রমেহ রোগ বলতে পারি। এই প্রমেহ রোগের আমরা 20 ধরনের ভাগ পাই। যেমন আমাদের মডার্ন সায়েন্সে এখন আমরা কি পাচ্ছি, ডায়াবেটিস ইনসিপিটাস পাচ্ছি, ডায়াবেটিস মেলাইটাস পাচ্ছি, জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস পাচ্ছি, বাচ্চাদের ক্ষেত্রে যে ডায়াবেটিসটা হয়। আবার অনেক ক্ষেত্রে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস পাচ্ছি, যারা আর ট্যাবলেটে ওরাল মেডিসিনে কাজ হচ্ছে না, ওরাল মেডিসিনের সাথে ইনসুলিন নিতে হচ্ছে, সেই ধরনের ডায়াবেটিস পাচ্ছি। তো আমাদের আয়ুর্বেদে এটা যেরকম টোটাল 20 ধরনের ভাগ করা হয়। আমরা জানি আয়ুর্বেদে দোষকে আমরা, শারীরিক দোষকে 3টে ভাগে ভাগ করি, বায়ু, পিত্ত এবং কফ। সেই কফের মধ্যে 10 ধরনের সুগার রোগ রয়েছে, পিত্তের মধ্যে 6 ধরন এবং বায়ুর মধ্যে 4 ধরনের সুগার রোগ রয়েছে। সেই বায়ুর মধ্যে একটা রোগের নাম হচ্ছে মধুমেহ, যেটাকে আজকালকার দিনে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলছি।
আমি আলোচনায় আসছি, আপনি ফোনটা নিন, হ্যাঁ, আমি তারপর একজন বলছি। বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। নমস্কার আমি আপনাকেও, বলুন কি সমস্যা, বলুন কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। বলুন কি সমস্যা। এখন না মানে এই মানে খাওয়ার পরে পেটটা প্রচুর পরিমাণে যন্ত্রণা হয়, আর মানে খিদে প্রচুর কম। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? হয়ে গেল প্রায় 2 মাস ধরে। বয়স কত বললেন এখন? বয়স 29 বছর। 29 বছর। এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন? না, ডাক্তারকে দেখাই। তো খাওয়ার পরে যে পেটে ব্যথাটা হচ্ছে, এটা তো আপনার শরীরে কষ্ট হবে বা অন্য রোগ তৈরি করবে এই রোগটা। তো সেটার জন্য তো ডাক্তারকে দেখানো দরকার। এটা তো আপনি তেল ঝাল মশলা কিরকম খান? হ্যাঁ, হ্যাঁ, একটু তেল ঝাল মশলা খাই। বাইরের খাবার খান না বাড়ির খাবার খান? ওই দুপুর বেলাটা বাইরের খাই। আচ্ছা, খাবারের মধ্যে হচ্ছে গ্যাপটা কিরকম থাকে? সময়ের খাবারটা সময়ে খাওয়া হয়, দুপুরের খাবার দুপুরে, সন্ধ্যেবেলা টিফিন, এগুলো না, সময় সেরকম কাজের জন্য হয়ে ওঠে না। হয়ে ওঠে না? ঠিক আছে, আমি আপনার রোগটা সম্বন্ধে বুঝতে পেরেছি। আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই ধরনের রোগ আমরা বহুবার আলোচনার মধ্যে এনেছি। আয়ুর্বেদে এই রোগটাকে বলা হয় পরিণামশূল বা অন্নদ্রব্যশূল, মানে যেটাকে আমরা মডার্ন ভাষায় গ্যাস্ট্রাইটিস বা ইসোফেজাইটিস বা গ্যাস্ট্রিক আলসার বা ইরোসিভ গ্যাস্ট্রিক আলসার, অ্যান্ট্রাইটিস, এইগুলো বলতে পারি। সেটা আয়ুর্বেদে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পরিণামশূল, একটা হচ্ছে অন্নদ্রব্যশূল। পরিণামশূলটা কি? আমরা যখন খালি পেটে থাকি, খালি পেটে একটা ব্যথা হয়, খাবার পরে সেই ব্যথাটা কমে যায়, সেটাকে পরিণামশূল বলা হচ্ছে, যেটাকে গ্যাস্ট্রাইটিস বলা হয়। আর এনার ক্ষেত্রে কি হচ্ছে, খাবার পরে এই ব্যথাটা আসছে, সেটাকে আমরা অন্ন দ্রব্যশূল বলছি। মানে খাবারটা ইনটেক, অন্ন মানে খাবার, ফুডটা খাওয়ার পরে সেই ব্যথাটা হচ্ছে, সেটা অন্ন দ্রব্যশূলের মধ্যে। দুটোর মধ্যেই আপনার আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আলসার আপনার রয়েছে। আপনি চেষ্টা করবেন তেল ঝাল মশলাটাকে কম খাওয়ার, গরম খাবেন না, সবসময় খাবার জুড়িয়ে খাবেন, ঠান্ডা খাবারের মধ্যে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো এখন বন্ধ রাখবেন। আর সময় মতো খাওয়ার চেষ্টা করবেন। হয়তো কাজের চাপে খাওয়া হয়ে উঠছে না, হতেই পারে, বহু মানুষের এরকম কাগজের চাপ থাকে যার জন্য খাওয়া হয় না। দুটো বিস্কুট খেয়ে নিলেন 1 ঘন্টা পরে, দুগাল মুড়ি খেয়ে নিলেন, দুগাল ছোলা খেলেন, কাঁচা ছোলা, সেটা তো খাওয়া যেতে পারে। সেটা প্যাকেটের মধ্যে, পকেটের মধ্যে রাখবেন। আপনাকে যে সেই সময় খেতেই হবে সেরকম না। একদম এমটি স্টমাক করবেন না অনেকক্ষণের জন্যে। আর আপনাকে আমি একটাই কথা বলবো, এটা এখন জাস্ট স্টার্ট হয়েছে, এখনই আপনার এই রোগটাকে দেখিয়ে নেওয়া দরকার। কারণ ভবিষ্যতে এখান থেকে আরও বাড়াবাড়ি হবে, আরও প্রবলেম আপনার আসতে পারে। তখন আমাদের বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করা হয়, যেমন আমরা এন্ডোস্কোপি করি, এন্ডোস্কোপি করে আমরা দেখি কোথাও কোনো আলসার আছে বা ঘা আছে কিনা। তো আপনাকে আমি একটাই কথা বলবো, রোগটা এখন চালু হয়েছে, সবে আপনার শরীরে দানা বেঁধেছে। খাবার দাবার নিয়ম যেটা বললাম সেটা পালন করে চলুন, এবং তার সাথে একটু সময় করে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, যেখানে ডক্টর ভট্টাচার্য যান প্রত্যেক 15 দিন ছাড়া। আপনি দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27 আছে, একটা 37, যে কোনো একটি নাম্বার নোট করে রাখুন। সময় করে আমার যে কথাগুলো বললাম সেগুলো মেনে যদি সব কিছু ঠিক হয়ে যায় তো খুব ভালো। যদি দেখেন 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ঠিক হচ্ছে না, তাহলে অবশ্যই একবার যোগাযোগ করুন, ট্রিটমেন্ট করুন, দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। একদম। আমরা জানি যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই তাদের কাজ করছে এবং সুস্থতার জায়গা তৈরি করে দিচ্ছে, সুস্থ সবল সতেজ জীবনকে উপহার দিচ্ছে। আমরা সে বিষয়ে একটু জানবো। ডাক্তারবাবু, এটা আগে আমরা জানতাম ডায়াবেটিস মানে বয়স্ক লোকেদেরই এই রোগটিকে ভীষণভাবে আক্রান্ত করে, কিন্তু এখন বা দেখা যাচ্ছে যে ছোট মানে কম বয়সী ছেলে মেয়েদেরও ক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিসের তার প্রকোপ দেখা যাচ্ছে, প্রবণতা দেখা যাচ্ছে। আমরা সে বিষয়ে একটু জেনে নিই। আমি যেখানে আলোচনায় ছিলাম মাঝখানে, যেখানে আটকালাম, যে আমাদের বায়ুর মধ্যে যেটা পাওয়া যায়, যেটাকে আমরা মধুমেহ বলছি, সেটা এখনকার সময় হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। তো এই যে ডায়াবেটিস মেলাইটাসটা হচ্ছে, এটার কারণ কি? একটা হচ্ছে হেরিডিটারি আছে, মানে বাবা মা ঠাকুরদার কারোর যদি থাকে সেখান থেকে আসতে পারে। একটা কি হতে পারে, একটা অত্যধিক চিন্তা ভাবনা, অ্যাংজাইটি, স্ট্রেস থেকে আমার সুগার রোগটা আসতে পারে। আর একটা কি, ইনসোমনিয়া, যদি রাত্রিবেলা ঘুম ঠিকঠাক না হয় সেখান থেকে এই সমস্যাটা আসতে পারে। লাইফস্টাইল, আমরা যে লাইফস্টাইলটা আমরা এখন লিড করছি, সেই লাইফস্টাইলের জন্য আমাদের হতে পারে। ফাস্ট ফুডের উপর যদি আমরা বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই সেখান থেকে আসতে পারে। তারপরে কি থেকে হতে পারে, যদি প্যাঙ্ক্রিয়াটাইটিস থাকে, প্যাঙ্ক্রিয়াসের যদি কোনো সমস্যা থাকে, ক্যালসিফাইড প্যাঙ্ক্রিয়াস, প্যাঙ্ক্রিয়াটাইটিস, বা আপনার যে প্যাঙ্ক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা সেল থেকে যে ইনসুলিন সিক্রিয়েট হচ্ছে, সেখানে যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে হতে পারে। তো এই যে কারণগুলো রয়েছে, এটাকে একটা একটা করে অবসলিউট করতে হবে, একটা একটা করে সরিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু দেখা যাবে এই সুগার রোগের প্রবণতাটা কমছে। আমি আলোচনায় আসছি, আরো কিছু কথা বলার রয়েছে, ফোনটা নিয়ে নিন। বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বাঁকুড়া থেকে রিমা মাইতি বলছি। রিমাদি, বলুন কি সমস্যা, বলুন।
আমার এই শীতকালে ঠান্ডা জল খেলে দাঁতগুলো শিরশির করে আর পায়ের হাতে প্রচুর যন্ত্রণা। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 36। আচ্ছা, শুনুন ডাক্তার। পায়ে কি হচ্ছে বললেন? হাঁটুগুলো প্রচুর, সকালবেলা হাঁটতে পারছি না, প্রচুর যন্ত্রণা। আর এই যে জোরে বলুন, একটু একটু জোরে জোরে বলুন। বলতে পায়ে হবে। কি হচ্ছে বললেন? যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা। কোন জায়গাটায় ব্যথা হচ্ছে? হাঁটু দুটো আর পায়ের চাটাটা ফুলে যাচ্ছে ঠান্ডার সময় সকালবেলা, আর পায়ের হাঁটুগুলো যন্ত্রণা হচ্ছে। অ্যালোপ্যাথি কোনো ওষুধ খান? প্রেশার, সুগার, থাইরয়েড বা ব্যথার ওষুধ? না 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 না, আমার থাইরয়েডও নেই, আর গ্যাসের ওষুধও মাঝে মাঝে খাই। আচ্ছা, এই দাঁতের শিরশির যেটা করছে এটা কতদিন ধরে হচ্ছে? এটা এই 15-22 দিন মতন হলো দেখি, জল খেলেই সকালবেলা দাঁত ব্যথা। আচ্ছা, পান টান কিছু খাওয়ার অভ্যেস রয়েছে? পান, সুপারি? কোনো নেশা নেই। কোনো নেশা নেই। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো দু ধরনের সমস্যা। একটা হাঁটুর সমস্যা রয়েছে, যেটা আমরা অস্টিওআর্থ্রাইটিস, নি জয়েন্ট বা আমাদের টিবিএল স্পাইকিং থেকে হতে পারে, যেটা হাঁটু ব্যথা হয়, হাঁটু ফুলে যায়, হাঁটাচলা করতে গেলে অসুবিধে হয়। এটা একটা আলাদা সমস্যা। পায়ের পাতাটা ফুলে যাচ্ছে। পায়ের পাতা অনেকগুলো কারণে ফুলতে পারে। একটা যদি ইউরিক অ্যাসিড থাকে, যেটাকে গাউটি আর্থ্রাইটিস, আয়ুর্বেদে বাত রক্ত বলে, সেখান থেকে আমার পায়ের পাতার সমস্যা আসতে পারে। যদি অ্যাকিলিস টেন্ডেনাইটিস থাকে, আমার পায়ের পিছন দিকে একটা শিরার মতো থাকে, সেখানে যদি কোনো ইনফ্লামেশন থাকে, সেখান থেকে আমার পায়ের পাতা ফুলতে পারে। পায়ের পাতা যদি কোনো কিডনির সমস্যা থাকে, সেখান থেকে ফুলতে পারে। কার্ডিওভাস্কুলার যদি কোনো প্রবলেম থাকে, মানে হার্টের কোনো সমস্যা থাকে, সেখান থেকে পায়ের পাতা ফুলতে পারে। তো পায়ের পাতা ফোলার অনেক কারণ আছে। আর পায়ের গোড়ালির তলায় ব্যথা মেনলি আমরা পাই হয় ইউরিক অ্যাসিড, নইলে অ্যাকিলিস টেন্ডেনাইটিস, আর নহিলে আমাদের হচ্ছে একটা ক্যালকিনিয়াল স্পার বলে এক ধরনের রোগ রয়েছে, যেটা আমাদের পায়ের নিচে ছোট ছোট 8টা হাড় রয়েছে, তার মধ্যে গোড়ালির কাছে যে হাড়টা রয়েছে সেটাকে ক্যালকিনিয়াল বোন বলে। সেই ক্যালকিনিয়াল বোনের একটা প্রজেকশন তৈরি হয় ছুঁচের মতো, সেখান থেকে এই ব্যথাটা আসতে পারে। তো এই যে ব্যথার সমস্যাটা বা ফোলার সমস্যাটা, এটার খুব সুন্দর ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। আপনি কতদিন ব্যথার ওষুধ খাবেন? প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে আমি বলি, ব্যথার ওষুধটাকে যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন। কারণ ব্যথার ওষুধ থেকে আপনার কিডনির সমস্যা, আপনার লিভারের সমস্যা, আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এইগুলো কিন্তু ভবিষ্যতে আসবে। আয়ুর্বেদের হাত ধরুন, অবশ্যই ভালো থাকবেন। আর দাঁতের যে সমস্যাটা আপনি বললেন, ওটা হচ্ছে সেন্সিটিভিটি, যেটা আমাদের নার্ভ রুটগুলো রয়েছে সেগুলো ওপেন হয়ে গেছে। আপনার দাঁতের এনামেলটা ক্ষয়ে গেছে, যার ফলে কি নার্ভ রুটগুলো ওপেন হয়ে গেছে, যার জন্য গরম খাবার খেলেও দুদিন পরে দেখবেন শিরশির করছে। ওটার জন্য ভালো কোনো ডেন্টাল সার্জন দেখিয়ে নিন। কিন্তু আপনাকে আমি একটাই কথা বলবো, যেটা হাঁটু ব্যথা বা পায়ের পাতা ফোলা বা পায়েতে যে ব্যথাটা বলছেন, তার জন্য অবশ্যই একবার আয়ুর্বেদের সাথে যোগাযোগ করুন। এনবিপির ব্রাঞ্চ আমাদের বাঁকুড়ায় রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে একই কথা বলি, হেল্পলাইন নাম্বারটাকে অবশ্যই নোট করে রাখবেন। আজকে হয়তো আসতে পারছেন না, কোনো কাজ পড়ে গেছে, 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, 1 মাস পরে। কারণ আমাদের চেম্বার প্রত্যেকটা জায়গায় 15 দিন ছাড়া বেশিরভাগ চেম্বার হয়। কিছু জায়গায় যেগুলো দূরে চেম্বার, সেগুলো 1 মাস ছাড়া হয়। তো আপনি একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই আপনি দেখবেন ভালো থাকবেন। একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন কি সমস্যাটা বলুন। আমি বেহারা থেকে বলছিলাম। বেহালা থেকে। আমার সমস্যা বলতে, আমার না কোনো মানে দাঁত কিডনির আর কি হয়। হ্যাঁ, তো এটা কি আমার মানে 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 দাঁত কিরমির। প্রবলেম রয়েছে? ক্রিমির কি কোনো একটু প্রবলেম রয়েছে? আর মানে মানে বয়স কত এখন? বয়স কত? হ্যাঁ, বয়স কত? আজকে এই দুটো হচ্ছে আমার আর কি সমস্যা। আমার কথাটা শুনুন, বয়স কত এখন? হ্যাঁ, বয়স কত এখন? 23 বছর বয়স। কত বছর? 23 বছর। 23। 23। আচ্ছা, দাঁত কিরমির করে আর কি হয়? টিভির সাউন্ডটা বন্ধ করে কথা বলতে হবে, কিছু বুঝতে পারবো না। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, আপনি যেটুকু ওনার একটা বলেছেন, ডাক্তার বললো হয়তো বলছেন। কৃমির সমস্যা বা দাঁত কিরমির করে, আর একটা কি সমস্যা বললো আমি ঠিক শুনতে পাইনি। হ্যাঁ। তো আপনাকে আমি বলবো, যেটা দাঁত কিরমির অনেকগুলো কারণে করে, শুধুমাত্র কৃমির জন্য হয় না, এটা অনেকগুলো সমস্যা থেকে আসতে পারে। তো আপনার কৃমি হয় কিনা সেটা লক্ষ্য করতে হবে, সেটাকে ডিওয়ার্মিং করতে হবে। কারণ কৃমির যেটা আমাদের ইনফেকশন একটা কথা, আর ইনফেস্টেশন একটা কথা, আর ইনজেকশন একটা কথা। ইনফেস্টেশন মানে কি, যখন আমাদের শরীরে কৃমি আসে তখন আমরা সেটাকে বলি ওয়ার্ম ইনফেস্টেশন, এফপিএ হয়। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, হাইজিনটাকে মেনটেন করতে হবে, হাতটা প্রপারলি ওয়াশ করতে হবে, খাবার ঢাকা রাখতে হবে, যাতে দেখবেন মাছি না উড়ে এসে খাবারে বসে, বা নোংরা হাতে খেতে বসবেন না, হাতটা সবসময় প্রপারলি হ্যান্ড ওয়াশ করে নেবেন, তারপরে খেতে বসবেন। তারপরে
কিছু ওষুধ রয়েছে আয়ুর্বেদে, যেটার মাধ্যমে আপনি ডিওয়ার্মিং করতে পারবেন শরীরকে। মানে আপনার শরীরে যদি কৃমি থাকে, কৃমি অনেক ধরনের হয়, হুক ওয়ার্ম হতে পারে, বা টেপ ওয়ার্ম হতে পারে, বা রাউন্ড ওয়ার্ম হতে পারে, বা ড্র্যাকাঙ্কুলারিস যেটাকে আমরা কুঁচো কৃমি বলি, যেটা আমাদের রাত্রের দিকে বেশি সমস্যা হয়, ইচিংয়ের প্রবলেম থাকে অ্যানাল রিজনে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, বেহালা থেকে ফোন করেছিলেন, একটু কিছু রিপোর্ট করার আপনার দরকার রয়েছে, বয়সটাও খুব কম, 23 বছর বললেন। বেহালা থেকে আপনার খিদিরপুর চেম্বার বা আপনার ল্যান্সডাউন চেম্বার দুটো কাছে হবে, যেটা আপনার আসতে সুবিধা হয়, একবার এসে যোগাযোগ করুন সময় মতো। আপনাকে কিছু রিপোর্ট দেওয়া হবে, সেই রিপোর্টগুলো দেখে আপনার ট্রিটমেন্টটা স্টার্ট করে আপনাকে এটা সম্পূর্ণভাবে ঠিক করা সম্ভব, কিন্তু সেটা আগে দেখে নিতে হবে কি আপনার কি সমস্যা থেকে হচ্ছে। আর ঠিক প্রপারলি আজকে সাউন্ডটা পেলাম না, হয়তো একটু পরিষ্কার আওয়াজ হলে আর একটু ভালো বুঝতে পারতাম। তো একটু যোগাযোগ করে নেবেন, হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। একদম। আমি তার আগে অবশ্যই বলে দেবো, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এক্সপার্ট ডক্টরদের কোথায় কখন পেয়ে যাচ্ছেন। আমি একটু এক্স্যাক্ট নামগুলো মেনশন করে লোকেশনটাও বলে দিচ্ছি। শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন ডক্টর আর দেকে পাচ্ছেন, আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগর পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদার, এবং শিলচরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। শ্যামপুরে এগুলো হলো ওপেনিং হচ্ছে, সেগুলো আমি অবশ্যই মেনশন করে দেবো। ডক্টর বি শর্মা সেখানে থাকছেন ওপেনিংয়ের দিনই, প্রথম দিনই, সেই আমি ডেটগুলো মেনশন করে দেবো অবশ্যই। এছাড়া হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর। এছাড়া মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। এছাড়া আপনারা পাচ্ছেন বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবং নিউ কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন। এটাও কিন্তু ওপেনিংয়ের আমি ডেটটা মেনশন করে দেবো, ডক্টর বি শর্মা প্রথম দিনই থাকছেন। এছাড়া বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, ক্যানিংয়ে পাচ্ছেন, সেটাও আমি ওপেনিং ডেটটা অবশ্যই মেনশন করে দেবো। সেদিন প্রথম দিনই কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আমাদের আজকে যিনি গেস্ট ডক্টর। এছাড়া কিন্তু আপনারা আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, দিল্লিতে পেয়ে যাচ্ছেন। অবশ্যই দিল্লির আমি অ্যানাউন্সমেন্টটা করে দেবো, কখন কবে ডেটটা আমরা মেনশন করে দেবো। সেদিন প্রথম দিনে কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন আপনারা। এছাড়া আপনারা তো জানেন মধ্যমগ্রামে হলো আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস, সেটা কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সোম থেকে শনি বিভিন্ন ডক্টরদের কিন্তু পাচ্ছেন, এক্সপিরিয়েন্স ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এছাড়া হাতিবাগান, যেটা হলো শোভাবাজার থেকে সেটা শিফট করেছে হাতিবাগানে, সেটা আপনারা জানেন, হাতিবাগানেও আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বার। এছাড়া ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন, যে বন্ধু ফোন করেছিলেন আপনি দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন। এছাড়া খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে পাচ্ছেন, বেলুড়েও বন্ধুরা পাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের মেনশন করে দেন, শিডিউলটা আমি জানিয়ে দিলাম। এছাড়া কিন্তু দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক বৃহস্পতিবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আপনারা জানেন সেটা। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটি আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি। ফোন নাম্বার হেল্পলাইন নাম্বার বলে যেই টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আর আমি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, ওপেনিংগুলো কোথায় কোথায় হচ্ছে আমি মেনশন করে দেবো অবশ্যই। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলুন, কি সমস্যা দিদি বলুন। সমস্যা মানে এই কিছু ছেলে পেটের ভিতরে যেখানে সেখানে ব্যথা করছে। কোথায় ব্যথা হচ্ছে? পিঠেতে? হ্যাঁ। পিঠে? কতদিন ধরে হচ্ছে ব্যথা? এই 2 মাস হয়ে গেল। এখানে পাশের ডাক্তারকে দেখে ওষুধ এনেছিলাম, খেয়েছিলাম। তারপরে অনেকে বলছেন কি আয়ুর্বেদিক খেলে ভালো হয়ে যাবে নাকি, সেই জন্য আমি বললাম একটু আলোচনা করে দেখি। আচ্ছা, এর জন্য কোনো রিপোর্ট করিয়েছেন, এক্সরে বা ইউএসজি কিছু করিয়েছেন? না, সেটা করাইনি। আচ্ছা, আপনার মিদনাপুরের কোথায় বাড়ি? মেদিনীপুরে কোথায়? বটতলা। বটতলা। মানে আপনার খড়গপুরের দিকটা সুবিধা হবে না হলদিয়ার দিকে সুবিধা হবে? না, খড়গপুরের দিকে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। আর পিঠে ব্যথা ছাড়া আর অন্য কোনো সমস্যা রয়েছে? আর অন্য কোনো সমস্যা নেই, আর যখন তখন এই বুকটা একটু ব্যথা করছে। আচ্ছা, প্রেশার বা সুগারের কোনো ওষুধ খান? না,
সুগারের টেস্ট করেছিলাম, সুগার নেই, প্রেসারে সবসময় মানে বাড়া থাকে। ওষুধ খান কি প্রেশারের? হ্যাঁ, খাই ওষুধ। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো উনি যে সমস্যাটা বললেন, এই সমস্যায় অনেকেই ভোগেন, যে কোমরের ব্যথা বা ঘাড়ে ব্যথা, এগুলো হচ্ছে পিঠে লাম্বাস, ব্যথা। হ্যাঁ পিঠে ব্যথা, লাম্বাস স্পন্ডলাইটিস বা সার্ভাইকাল স্পন্ডলাইটিস, বা কোমরে ব্যথা আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডারে পাই, কি আমাদের যদি কখনো পূর্বে চোট আঘাত লেগে থাকে, কেউ পড়ে গিয়ে থাকে, সেখান থেকে হতে পারে। আবার অস্টিওফাইটিক চেঞ্জ থাকলে সেখান থেকে আসতে পারে। কোমরের ব্যথা যে শুধুমাত্র লাম্বাস স্পন্ডলাইটিসই হয় তার কোনো মানে নেই। যদি আমাদের কিডনি স্টোন থাকে, হাইড্রোনেফ্রোসিস থাকে, সেক্ষেত্রেও আমাদের কোমরে ব্যথা আসতে পারে। তো প্রত্যেকটা রোগের লক্ষণ কিন্তু একই হতে পারে, কিন্তু রোগটা কিন্তু আলাদা আলাদা হতে পারে। তো আগে আপনাকে রোগটাকে ডায়াগনোসিস করতে হবে, কি আপনার হাড়ের জন্যে মানে বোনের জন্যে কি ব্যথাটা হচ্ছে, নাকি আপনার কিডনির কোনো সমস্যা এসছে বা অন্য কোনো অর্গানের সমস্যা এসছে যার ফলে ব্যথাটা হচ্ছে। আপনি বললেন কি পাশের থেকে গিয়ে দোকান থেকে আমি ওষুধ খেয়ে নিলাম, আমি আরাম পেয়ে গেলাম। ব্যথার ওষুধ খেলে আপনি আরাম পাবেন, মাসেল রিল্যাক্সেন্ট খেলে আপনি আরাম পাবেন, এগুলো খেলে তো নর্মালি আরাম পাবেন, কিন্তু রোগটা ডায়াগনোসিস হচ্ছে না। রোগটা কিন্তু ধীরে ধীরে আপনার শরীরে বাড়তে থাকছে, এবং সেই একটা রোগ থেকে আপনার শরীরে অন্যান্য রোগ আসবে। আপনি চিন্তা ভাবনা করেছেন কি হ্যাঁ ঠিক আছে আমি এবার একটু আয়ুর্বেদিক চিকিৎসা করাবো, অনেকে বলেছে আপনাকে, অবশ্যই আয়ুর্বেদের হাত ধরুন, কারণ এই রোগটাকে যদি আপনি সম্পূর্ণ সুস্থ করতে চান এবং ভবিষ্যতে এই রোগ থেকে যাতে না আপনাকে কোনো কষ্ট পেতে হয় বা ব্যথা পেতে হয়, সেখান থেকে আপনি যদি ভালো থাকতে চান, তাহলে অবশ্যই কিন্তু একবার আয়ুর্বেদের হাত ধরতে হবে। আর আমাদের খড়গপুরে চেম্বার রয়েছে, প্রত্যেক 15 দিন ছাড়া খড়গপুরে ডক্টর ভট্টাচার্য যান। আপনি একটু যে আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে দেখুন, টিভি স্ক্রিনে নিচে স্ক্রলিংয়ে যাচ্ছে, একটা লাস্টে 27 আছে, একটা লাস্টে 37 আছে, যে কোনো একটা নাম্বার নোট করে রাখুন। টিভি প্রোগ্রামটা ফলো করুন, এখন টিভি প্রোগ্রামটা শেষ হয়ে গেলে টিভি প্রোগ্রামের পরে ওই নাম্বারে ফোন করে ইন ডিটেলস সব কথা বলে নেবেন, কি সমস্যা, কি হয়েছে, কবে আসতে পারবেন, কারণ বহু পেশেন্টই হয়তো টিভি প্রোগ্রামে ফোন পান না। তাদের জন্য আমি একটাই কথা বলবো, কারণ বহু পেশেন্ট চেম্বারে এসে বলেন ডাক্তার কথা বলতে পারি না টিভিতে, প্রত্যেকে তো চ্যানেলে ফোন পাবেন না। প্রত্যেকের ক্ষেত্রে বলছি হেল্পলাইন নাম্বারটা অবশ্যই নোট করে রাখবেন। আপনারা আসবেন কি আসবেন না সেটা পরের ব্যাপার, আপনারা নিজের ব্যাপারেও তো জানতে পারেন কি এই রোগটা হয়েছে, এই রোগের কি কোনো ট্রিটমেন্ট রয়েছে, আমি এই রোগে ভুগছি এতদিন হয়ে গেছে, এই রোগের কি কোনো ট্রিটমেন্ট রয়েছে, বা আমাদের এখানে কি কোনো চেম্বার রয়েছে, যে কোনো কোয়ারি। প্রোগ্রামটা 1 ঘন্টার, হয়তো ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন হয়তো প্রোগ্রামের পরে, কিন্তু তার থেকে সব থেকে বেটার হবে আপনি হেল্পলাইন নাম্বার দুটো নোট করে রাখুন। আর খড়গপুর চেম্বারটা আপনার নিয়ারেস্ট হবে, একটু সময় করে এসে খড়গপুর চেম্বারে দেখা করে নেবেন। অবশ্যই আয়ুর্বেদের মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। ডাক্তারবাবু ফোনটা আমি নিয়ে নিচ্ছি অবশ্যই, তারপরে আলোচনায় ফিরবো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমরা এগোচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর থেকে, বলুন দিদি ভাই বলুন। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলুন। বলুন কি সমস্যা বলুন। বলছি আমার বয়স 52, আমি বাথরুম পেলে রুখতে পাই না। কি থেকে উঠতে পারেন না? মানে বাথরুম যখন পাই হুম, দৌড়ে যেতে হয় বাথরুম, আর কি রুখতে পাই না আর কি। এটা কতদিন ধরে সমস্যাটা হয়েছে? হ্যাঁ, সমস্যাটা কতদিন লক্ষ্য করছেন? এই 6-7 মাস হয়ে গেল। টিভি সাউন্ডটা একটু অফ করে দিন, ফোনে কথা বলুন। কি বললাম বুঝলেন? টিভির সাউন্ডটাকে মিউট করে কথা বলুন, ঠিক আছে, মোবাইলে আলাদা করে। আচ্ছা আচ্ছা। আর বলছি আপনি সুগারের কোনো ওষুধ খান? না না। ইউটিআই বা ইউরিনে কোনো ইনফেকশন ডাক্তাররা বলেছিলেন কখনো, মনে পড়ে? হ্যাঁ, পেচ্ছাপে কোনো সমস্যা ছিল ডাক্তাররা বলেছিল কখনো, দেখিয়েছিলেন? কিসের সমস্যা? পেচ্ছাপের কোনো সমস্যা না রয়েছে? না, সেসব তো না। আমার 2 বার সিজার হয়েছে, হুম, একবার হাড় দিয়ে অপারেশন হয়েছে, আর আমাকে কোনো সমস্যা তো বলেনি কোনো ডাক্তারবাবু। ঠিক আছে, আপনি 6-7 মাস। টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বলুন। শুনুন। হ্যাঁ, তো এই যে পেচ্ছাপ ধরে না রাখার সমস্যাটা, যেটা অনেকেই হয়, এটা ছেলেদের ক্ষেত্রেও হয়, মেয়েদের ক্ষেত্রেও হয়। আমরা যদি আমাদের ইউরিনারি সিস্টেমের স্ট্রাকচারটা ভাবি, চোখে আমাদের ভেসে উঠবে উপরে দুটো কিডনি রয়েছে, তারপরে ইউরেটার রয়েছে, তারপরে ইউরিনারি ব্লাডার মানে পেচ্ছাপের থলি রয়েছে, এবং পেচ্ছাপের থলি থেকে একটা নালী গেছে যেটাকে ইউরেথ্রা বলে, যার মাধ্যমে পেচ্ছাপটা আমাদের বাইরের দিকে যায়। ছেলেদের ক্ষেত্রে এখানে একটা অর্গান শুধু বেশি রয়েছে, যেটা প্রোস্টেট, সেটা ইউরিনারি ব্লাডার আর ইউরেথ্রার মাঝখানটা, যেখানের থেকে ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রাটা চালু হচ্ছে, সেখানটা রয়েছে। এবার ইউরিনারি ব্লাডারের ভেতরটা যদি আমরা দেখতে পাই, আমরা কখনো হয়তো প্রেজেন্টেশন দিয়ে দেখাবো, ইউরিনারি ব্লাডারের যেখান থেকে আমরা পেচ্ছাপটা ওই পেচ্ছাপের নালীর মধ্যে আসছে, সেটাকে বলা হয় ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার, মানে ওই জায়গাটা ট্রায়াঙ্গুলার দেখতে।
ওই জায়গায় একটা ভাল্ব থাকে, সেই ভাল্বটা অনেক সময় লুজ হয়ে যায়, যার ফলে কি হয় আমাদের ভাল্ব কি করে আটকে দেয়, তাহলে পেচ্ছাপটা ভেতরে রয়ে যাবে, যখন প্রেশার হবে ভাল্বটা খুলে যাবে তখন ফ্লোটা আসবে। কিন্তু যখন ভাল্বটা নড়বড়ে হয়ে যাবে, অল্প মানে প্রেশারেই ভাল্বটা খুলে যাবে, তখন আর পেচ্ছাপটা ধরে রাখা যায় না। তো সেক্ষেত্রে এই সমস্যাটা আসতে পারে, অনেকের পেচ্ছাপ ধরে না রাখার যে সমস্যাটা। আর এছাড়া যদি সিস্টাইটিস থাকে, মানে ইউরিনারি ব্লাডারে কোনো ইনফেকশন থাকে, সেখান থেকে হতে পারে ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। যদি পেচ্ছাপের কোনো রাস্তায় কোনো সমস্যা বা পেচ্ছাপের থলির মধ্যে কোনো ইনফেকশন হয়ে থাকে, সেখান থেকে আপনার এই সমস্যাটা আসতে পারে। তো এই সমস্যাটা খুব একটা বড় সমস্যা না, এর খুব সুন্দর ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, এবং এনবিপিতে এরকম বহু পেশেন্ট রয়েছেন যারা এই ধরনের সমস্যা নিয়ে এসেছেন, এখন ট্রিটমেন্ট করে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আপনাকে একটাই কথা বলবো, একটু সময় হাতে নিয়ে আর কিছু রিপোর্ট অবশ্যই আপনাকে করাতে হবে, সম্পূর্ণ রিপোর্ট হয়তো আপনার করা নেই। যে সমস্ত প্রেসক্রিপশন বা রিপোর্টগুলো আপনার এখন প্রেজেন্টলি আছে, বা যদি কিছু ওষুধ খেয়ে থাকেন, বা যদি কোনো রিপোর্ট করিয়ে থাকেন, সেগুলো নিয়ে আমাদের একটু মধ্যমগ্রাম চেম্বারে আপনি একটু যোগাযোগ করবেন, যেটা আপনার শ্যামনগর থেকে নিয়ারেস্ট হয়, যেটা আমাদের হেড অফিস। সেখানে কিন্তু ডাক্তারবাবু থাকেন, এবং দেখে যেভাবে বলে দেবেন সেইভাবে শুনলে আশা করছি এটা 2 থেকে 3 মাস বা হার্ডলি 4 মাসের মধ্যে আপনার ঠিক হয়ে যাবে। একদম। আমি একটু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, আমি বলে দিচ্ছি যে কোথায় কোথায় ওপেনিং হচ্ছে। 12/1/25 অর্থাৎ জানুয়ারি মাসে যে 12 তারিখেই কিন্তু শ্যামপুরে কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন প্রথম দিনেই। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া 19/1/25 আপনারা গঙ্গাসাগরে ডক্টর বি শর্মা থাকছেন, এবং 26/1/25 ক্যানিংয়ে থাকছেন ডক্টর বি শর্মা। আর এছাড়াও কিন্তু আরও যে জায়গাগুলো রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদ, সেটাতেও কিন্তু এনবিপি আরও প্রসারিত হচ্ছে। সেগুলো এক এক করে আপনাদেরকে আমরা অবশ্যই অ্যানাউন্সমেন্ট করে দেবো। আপনারা অপেক্ষায় রয়েছেন কোথায় আরও আপনারা পাবেন, চেম্বারগুলো নিশ্চয়ই পাবেন, তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। যেগুলো এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট আমরা করিনি, আমরা মেনশন করে দেবো। হেল্পলাইন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলসটা জানতে পারছেন কোথায় কখন ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন, সেটা প্লিজ আপনারা কিন্তু টেস্ট রিপোর্ট, সেই রিপোর্টটা আনবেন, এবং প্রেসক্রিপশন এগুলো একটু নিয়ে আসবেন, তাহলে কি সুবিধা হবে। প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনি কিন্তু প্রপার ট্রিটমেন্টটা পাবেন অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে সব এক্সপিরিয়েন্স ডক্টরদের দ্বারা। অবশ্যই আপনি সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। আমরা একটু আলোচনা ফিরবো ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আলোচনা চলছে সেটা কি আরেকটু আমরা লংজিভিটি খুব তার সাথে চেম্বারটা যেহেতু বললেন, আমি চেম্বারের আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিই। কারণ শিলিগুড়ি চেম্বারটার অ্যাড্রেস আমাদের চেঞ্জ হয়েছে, যেখানে সামনেই 11 তারিখে আমাদের ডক্টর বি শর্মা থাকছেন, আমাদের সিএমডি। তো শিলিগুড়ির আগের অ্যাড্রেসটা কলেজ পাড়ায় ছিল, সেটা চেঞ্জ হয়ে এখন হয়েছে গোপাল মোড় দেশবন্ধু পাড়া। এনজিপি রোডের ওপরে গোপাল মোড় দেশবন্ধু পাড়ায় কিন্তু এখন নতুন চেম্বার। এবং শিলিগুড়ির প্রত্যেকটা মানুষের জন্য এবং নর্থ বেঙ্গলের প্রত্যেকটা মানুষের জন্য আর একটা ভালো অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেটা এতদিন কলকাতায় আপনারা পেতেন, কলকাতার বিভিন্ন জায়গায় মধ্যমগ্রাম হোক বা দাসনগর হোক বা আপনার হচ্ছে ল্যান্সডাউন হোক, যেখানে আমাদের পঞ্চকর্ম থেরাপিটা পাওয়া যেত, এখন কিন্তু নর্থ বেঙ্গলের শিলিগুড়িতেও কিন্তু আপনারা পঞ্চকর্মটা পাচ্ছেন। এর পাশাপাশি কি হবে, আস্তে আস্তে আমরা চেষ্টা করছি, বহু পেশেন্ট রয়েছেন যারা কলকাতায় এসে উঠতে পারেন না, কলকাতায় আসতে পারেন না, দূরে বাড়ি, তাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের এনবিপির পঞ্চকর্ম সেন্টারটা চালু করছি। আপাতত শিলিগুড়িতে আমাদের পঞ্চকর্ম সেন্টার চালু হচ্ছে, কারণ মালদা, কুচবিহার, গুয়াহাটি, রায়গঞ্জ, গঙ্গারামপুর, এই যে জায়গাকার পেশেন্টরা, তারা এই পাশে আসতে একটু অসুবিধে হচ্ছে, কারণ হিলি থেকে পেশেন্ট আসে, বালুরঘাট থেকে পেশেন্ট আসে। তো তাদের জন্য এটা খুব সুখবর, এবং বহু পেশেন্ট অলরেডি আমাদের পঞ্চকর্মের জন্য ওখানে রয়েছেন, যারা কিন্তু খুব মানে ব্যাপারটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করেছেন, কি ডাক্তারবাবু এতদিন ধরে বলা হচ্ছিল, তো এতদিনে সম্ভব হলো আপনাদের পক্ষে। কারণ এটা একটা তো টিমের ওপর ডিপেন্ড করে, এটা অনেক ম্যান পাওয়ার লাগে, যার থেকে এটা সম্ভব হয়। তো প্রথম কথা হচ্ছে আমাদের শিলিগুড়ির অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে দেশবন্ধু পাড়া পাইপলাইনে হচ্ছে গোপাল মোড়ের কাছে, এবং দ্বিতীয়ত আমাদের ওখানে পঞ্চকর্ম নতুন করে চালু হচ্ছে। একদম, আমাদের এই সুখবরটা কিন্তু আপনাদের কাছে সত্যি সুখবর। আর আমরা অবশ্যই একটু দেখে নেব এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন দূর দূর প্রান্ত থেকে, কাছে দূরের বন্ধুরা এসে কতটা তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন প্রত্যেকটি এক্সপার্ট ডক্টরদের দ্বারা, বলতেই হয় এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টরদের দ্বারা তারা এতটা মানে উপকৃত হয়ে আনন্দিত, উচ্ছ্বসিত এবং নির্মল হাসি আমরা দেখব। তার ছোট ছোট ক্লিপিংস আপনাদের কাছে আমরা তুলে ধরছি, আর সঙ্গে থাকুন, আমরা আবার বিরতির পর ফিরে আসছি। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস।
আপনি এনবিপি সরকার কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানা রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ, হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ের ব্যথা, আচ্ছা, বিভিন্ন রকমের রোগ আছে। রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করাবার পর, ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, অনেকই খুশি আছেন আপনি এখানে হ্যাঁ, দেখার অনেকই পর? খুশি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আপনার নাম কি? অঞ্জনা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম, শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বলল আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। আমি বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছে। এখন আর- একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব একদম নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছুর কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, ঠিক। আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু আপনারা অবশ্যই দেখলেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছে তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন পেয়ে তারা কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, আবেগপ্রবণ হয়ে গেছেন। তার কারণ সত্যি তাই, একটা সুস্থ জীবন পাওয়া মানেই কিন্তু সেটা জীবনের বেঁচে থাকার আনন্দটাও তখন মনে হয় বেড়ে যায়। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে তাদের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের দ্বারা। আর সেইভাবে কিন্তু আপনাদের আমরা ছোট ছোট কিছু ক্লিপিংস আমরা তুলে ধরছি, তখন এরকম অসংখ্য আছে যেগুলো হয়তো আমাদের সময়ের আমাদের বন্ধনে আবদ্ধ, সেইভাবে আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারছি না। ছোট ছোট কিছু ক্লিপিংস আপনাদের কাছে আমরা পৌঁছে দিলাম। আমরা অবশ্য আলোচনা ফিরবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন। নমস্কার, বলুন। নমস্কার, আমি দমদম থেকে বলছি। কি সমস্যা বলুন? সমস্যা হচ্ছে আমার না প্রচন্ড মাথার যন্ত্রণা হয়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা অনেকদিন ধরেই হচ্ছে আমার, বাট সন্ধ্যের দিকটা মোটামুটি 7টার পর থেকে খুব মাথার যন্ত্রণা হয়। বয়স কত এখন? 23+। আচ্ছা, কোনো ডাক্তার দেখিয়েছিলে এর জন্য? না, বলেছিল সাইনাসের প্রবলেম আছে, কিন্তু না। একটা টাইমেই আমার এটা হয় বেশি, সন্ধ্যাবেলা 7টার পর থেকে রাত্রি 9টা অবধি। না, ডাক্তাররা সাইনাস বলেছিল না মাইগ্রেন বলেছিল, কোনটা বলেছিল? সাইনাস বলেছিল সেই সময়। কোনো এক্সরে করিয়েছিল মুখের? না না, আচ্ছা, এটা কতদিন দেখছো বললে? অনেকদিন ধরে হচ্ছে, আমাদের 6 মাস আরো বেশি। আচ্ছা, বাড়িতে কারুর রয়েছে, বাবা মা বা কারুর রয়েছে? না, আমার মায়ের রয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর এটা কি সারা বছরই হয় না শীতকালে হয় বা বর্ষাকালে হয়, এরকম ব্যাপার রয়েছে? মানে প্রায়ই বলতে পারেন এটা হয় বেশি, এর জন্য কোনো কিন্তু শীতকালটাই বেশি হচ্ছে। নেজাল ড্রপ বা তোমার কিছু মেডিসিন কি খাওয়া হচ্ছে এখন? না, নাকে কোনো ড্রপ দিতে আমাকে বারণ করেছে ডাক্তার। আমি একটা গলার জন্য ডাক্তার দেখিয়েছিলাম, স্পেশালিস্ট। উনি বলেছিলেন যে কোনো রকম ড্রপ ইউজ করবে না। আচ্ছা, কি নাকে কোনো পলিপ বা নাকের হাড় বাঁকা এরকম কিছু বলেছেন? হ্যাঁ, নাকের একটু হাড় বাঁকা আছে।
আচ্ছা ঠিক আছে, টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই প্রবলেমটা খুব কমন প্রবলেম, আমাদের ডিএনএস বলা হয়, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, মানে আমাদের যে নাকের এই মাঝখানে হাড়টা রয়েছে অনেকের ক্ষেত্রে রাইট সাইড বা লেফট সাইডের দিকে বাঁকা থাকে, যার ফলে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, বা অনেক সময় ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার, বা সবসময় সর্দি ব্যাপার, বা একটু মাথা যন্ত্রণা, এবং সাইনাসের সমস্যাটা এর থেকে একদম সম্পূর্ণ আলাদা, যেটাকে সাইনোসাইটিস বলা হয়। আমাদের মুখেতে কিছু সাইনাস মানে ছোট ছোট গহ্বর রয়েছে, সেগুলোকে সাইনাস বলা হয়, যেমন ম্যাক্সিলারি সাইনাস রয়েছে। সেগুলোর যদি কখনো ইনফ্লামেশন হয়, সাইনোসাইটিস, আইটিস কথাটা যেখানেই থাকবে তার মানে ইনফ্লামেশন, অ্যাপেন্ডিসাইটিস, আইটিস মানে ইনফ্লামেশন, সেরকম সাইনোসাইটিস, আইটিস মানে ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানে কি? ইনফ্লামেশন যেখানেই হবে সেখানেই আপনার দেখবেন জায়গাটার হচ্ছে একটু রেডিসনেস থাকবে, সেখানে জায়গাটার যে ফাংশনটা আছে নর্মাল ফাংশনটা লস হয়ে যাবে, টেম্পারেচার তৈরি হবে। এইটা সাইনাসটা যেহেতু ভেতরে, সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, তার প্রতিফলনটা আমরা বাইরে দেখছি কি আমাদের মাথা যন্ত্রণা হচ্ছে। তো আপনাকে একটাই কথা বলবো, এই যে নাকের হাড় বাড়া বা এই হাড়টা বাঁকা আছে, ডেভিয়েটেড আছে, বা আপনার এই যে সাইনাসের সমস্যাটা, এটা ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদে রয়েছে। এবং গলার যে ডাক্তারকে দেখিয়েছিলেন তার সমস্যাটা আমার শোনা হলো না, গলায় তো অনেক ধরনের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে গলার সমস্যা যদি কোনো ডাক্তারবাবু রিপোর্ট করে থাকেন, সেই রিপোর্টটা নিয়ে, যেহেতু ডাক্তারবাবু বারণ করেছেন তোমায় কি কোনো নেজাল ড্রপ দেওয়ার জন্য, সেখানে হয়তো গলায় তোমার কোনো নির্দিষ্ট প্রবলেম রয়েছে, তাই তোমায় বারণ করা হয়েছে। কারণ নাকের সাথে গলার একটা যোগাযোগ রয়েছে, কানের সাথে যেরকম যোগাযোগ রয়েছে সেরকম নাকের সাথে গলার যোগাযোগ রয়েছে, সেটা অটোমেটিক্যালি গলায় চলে আসবে। তো একটু এই রিপোর্টগুলো নিয়ে তুমি আমাদের সাথে যোগাযোগ করো। দমদম থেকে ফোন করেছিলে, দমদমের নিয়ারেস্ট দুটো চেম্বার, একটা মধ্যমগ্রাম আর একটা হচ্ছে আমাদের হাতিবাগান চেম্বার, যেটা তোমার নিয়ারেস্ট মনে হবে সেই চেম্বারে একটু এসে যোগাযোগ করো। সঙ্গে যদি কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্টগুলো নেবে, আর যদি কোনো মেডিসিন খাও বা খেয়েছিলে পূর্বে সেইগুলো সঙ্গে নিয়ে আসবে, দেখিয়ে নাও। এই দেখালে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। পাপিয়া দাস। পাপিয়া দাস, পাপিয়া বলুন কি সমস্যাটা বলুন। মাথা যন্ত্রণা। মাথা যন্ত্রণা কতদিন ধরে হচ্ছে? 1 মাস। তো কোনো ডাক্তারকে দেখিয়েছো এর জন্যে? না। তো কি করছো? মাথা যন্ত্রণা হচ্ছে, কি করছো তাহলে? কিছু করি না। ওষুধ খাও না? না। কোথা থেকে বলছো? খড়গপুর থেকে। ঠিক আছে, টিভিতে শুনতে থাকো, আমি ওই নিয়ে আলোচনা করছিলাম। আর একটু বলে দিই, তো মাথা ব্যথা যেমন আগের পেশেন্টটি আমায় ফোন করলো সাইনাসের প্রবলেম বা ডিএনএস এর প্রবলেমের জন্য হয়, সেরকম মাইগ্রেন বা আমাদের আধকপালি বলে আয়ুর্বেদে যে রোগটাকে বলা হয়, যদি মাইগ্রেনের সমস্যা থাকে কারোর, মাইগ্রেনের প্রচণ্ড ব্যথা হয়, লোকে আলো পর্যন্ত সহ্য করতে পারে না, চোখ বন্ধ করে বসে থাকে, অনেকে মাথায় গামছা বেঁধে বসে থাকে বা মাথায় অনেকে কিছু জড়িয়ে বসে থাকে, অনেকের বমি হয়, মাইগ্রেনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বমি হয়, মাথা ঘোরে, ব্ল্যাকআউট হয়ে যায়। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, সাইকেল বা বাইক চালাতে আমরা বারণ করি, কারণ হঠাৎ 1-2 সেকেন্ডের জন্য চোখ অন্ধকার হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকে। তো মাথার অনেকগুলো সমস্যা থেকে মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা এছাড়াও অন্যান্য অনেক কারণে, যদি আমরা জটিলের দিকে ভাবতে চাই, সেখানে যদি কোনো ব্রেন টিউমার থাকে বা ব্রেনের যদি কোনো সমস্যা থাকে, সেখান থেকে আমাদের মাথা ব্যথা আসতে পারে। মাথা ব্যথার অনেকগুলো কারণ হয়। তোমাকে আগে দেখতে হবে, তুমি 1 মাস ধরে ব্যথা হচ্ছে, তুমি বাড়িতে বসে আছো, তুমি সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করছো, আর কতটা বাড়তে পারে দেখছো। তো সেটা করলে তো হবে না, যে কোনো ডাক্তারকে দেখাতে হবে, ভালো কোয়ালিফাইড ডাক্তার দেখাতে হবে, সেই রোগের সমস্যাটা তোমাকে খুঁজে বার করতে হবে কী থেকে হচ্ছে, এবং তার ট্রিটমেন্ট করে সেটাকে সারিয়ে তুলতে হবে। তুমি যদি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাতে চাও, খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, একটু এসে যোগাযোগ করবে, অবশ্যই দেখবে মাথা ব্যথা থেকে ভালো থাকবে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন। বলুন বলুন কি সমস্যাটা বলুন, কোথা থেকে বলছেন? বলছি আমার খুব ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথা, কোথা থেকে বলছেন? আমি পানাগড় থেকে বলছি। পানাগড় থেকে, আচ্ছা শুনুন ডাক্তার। কতদিন ধরে হচ্ছে ঘাড়ে ব্যথা? না না না, ঘাড়ে ব্যথা আমার 1 বছর ধরে ঘাড়ে ব্যথা, স্পন্ডালাইটিসের ব্যথা, আবার সুগার আছে, প্রেসার আছে। বয়স কত এখন? আর 50 বছর। মাথা ঘোরে? মাথা ঘোরে? মাথা ঘুরে, বমি পায়। ঘাড় থেকে হাতের দিকে ব্যথাটা যায়? ঘাড়ের এই ডান দিকে ব্যথা, বাঁ দিকে ব্যথা, আর এই ঘাড়ের পিছন দিকটা না ফুলে আছে, শক্ত হয়ে ব্যথা। ঘাড়ে কোনো বেল্ট ব্যবহার করছেন? হ্যাঁ বেল্ট আছে, কিন্তু ভালো তো হচ্ছে না। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের করিয়েছেন এর আগে? না, এই যে এই দেখ ওষুধই খাই, অ্যালোপ্যাথি ওষুধ খাই। তো অ্যালোপ্যাথি ওষুধ খেলে তো সাময়িক ভালো থাকবেন, তারপরে আবার যেই কে সেই হয়ে যাবে। এটাকে তো, রোগটাকে তো ঠিক করতে হবে।
কি বললাম বুঝলেন? হ্যাঁ। আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে মেনলি সার্ভাইকাল স্পন্ডলাইটিসের প্রবলেমটা রয়েছে, তার সাথে ওনার প্রেশার এবং সুগারের সমস্যাটাও রয়েছে। সার্ভাইকাল স্পন্ডলাইটিস হলে আমাদের যে সমস্যাগুলো মেনলি দেখা যায়, ঘাড়ে ব্যথা হয়, মাথা ঘুরতে পারে, ভমিটিং টেন্ডেন্সি হতে পারে, গা গোলাতে পারে, এবং ঘাড় থেকে যে ঘাড়ের ব্যথাটা সেটা হাতের দিকে রেডিয়েট করতে পারে, হাতে ঝিনঝিন করতে পারে। সার্ভাইকাল স্পন্ডলাইটিস হলে আমরা বারণ করি কি বালিশ নিয়ে শোবেন না, এমনি বিছানায় শোবেন। সার্ভাইকাল স্পন্ডলাইটিস হলে আমরা বারণ করি কি একটানা কোনো দিকে তাকিয়ে থাকবেন না, মানে টিভি দেখছেন তো দেখছেন, দেখেই যাচ্ছেন, সেরকম করবেন না। এবং ঘাড়ে ব্যথা থাকলে আমরা আরও একটা জিনিস বারণ করি কি কারুর যদি সেলাইয়ের নেশা থাকে বা বই পড়ার নেশা থাকে বা কোনো বাদ্যযন্ত্র বাজানোর নেশা থাকে, সেগুলোকে কিন্তু কম করতে হবে। ওটা যত করবেন ঘাড়ের উপরে চাপ পড়বে, তত ঘাড়ের ব্যথাটা বাড়বে। আপনার ক্ষেত্রে আমি একটাই বলবো, সার্ভাইকাল স্পন্ডলাইটিসের ট্রিটমেন্ট আয়ুর্বেদের রয়েছে। আয়ুর্বেদে যেরকম মেডিসিন রয়েছে, তার সাথে সাথে পঞ্চকর্ম রয়েছে, লোকাল কিছু বস্তি রয়েছে, গ্রীবা বস্তি রয়েছে, সুষুম্না বস্তি রয়েছে, যেগুলো এই ধরনের সার্ভাইকাল স্পন্ডলাইটিস, লাম্বার স্পন্ডলাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস বা থোরাসিক ভার্টিব্রায় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু দেওয়া হয়, বা প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে দেওয়া হয়। তো আপনি একটু আমাদের সাথে এসে যোগাযোগ করুন। আপনি পানাগড় থেকে ফোন করেছিলেন, আপনার মনে হয় দুর্গাপুর বা আসানসোল, এই দুটোর মধ্যে যে কোনো একটা চেম্বার, বা বর্ধমান, আপনি মিডলে আছেন, যে কোনো একটা চেম্বার যেটা ইজি হবে সেখানে এসে একটু যোগাযোগ করুন। একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে আপনার যে এক্স রে রয়েছে সেটা যদি খুব পুরনো হয়, তাহলে একটা নতুন ঘাড়ের এক্স রে করিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই আপনার এই সমস্যাটা যেটা এতদিন ধরে ভুগছেন অনেক আরাম পাবেন, এবং আমি বলছি ভবিষ্যতে এই সমস্যা থেকে আর আপনাকে, যখন আমরা ওষুধটা বন্ধ করে দেবো, তারপর থেকে আর এই রোগের সমস্যায় আপনাকে ভুগতে হবে না। একদম। এখন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে সব রকম চিকিৎসা হয়। সে আপনাদের কি বলবো, কঠিন, জটিল, ভয়ঙ্কর বিভিন্ন রোগের চিকিৎসা হয়। ক্রনিক রোগ, দীর্ঘদিন ধরে আপনি রোগটিকে পুষছেন, সেই রোগেরও চিকিৎসা হয়ে কিন্তু সুস্থতার জায়গা পৌঁছে দিচ্ছেন। অবশ্যই আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার গ্রুপ অফ ডক্টরসরা, সেটা আপনারা জানেন। এছাড়া কিন্তু স্কিন ট্রিটমেন্ট থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট, এছাড়া কিন্তু পঞ্চকর্ম থেরাপি, যেটা এখানকার বিশেষত্ব, সব রকমই কিন্তু আপনারা পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কি সমস্যা? আমি কৌশিক জানা বলছি। আমার মানে খাবার পরে খাবার পরে কি হয়? হিট স্ট্রোক? একটু জোরে বলুন, ঠিক বোঝা যাচ্ছে না, কথাটা কেটে কেটে আসছে। টক হয়ে যায়। আচ্ছা, টক হয়ে যায়। আচ্ছা, আর কোনো সমস্যা? না, পেট ব্যথা করে। পেট ব্যথা করে। বয়স কত এখন? 37 বছর। এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? এটা হয়ে গেল মিনিমাম 2 মাস মতো হয়ে গেল। আচ্ছা, খাওয়া দাওয়া সময় মতো হয়? না, সময় মতো হয় না। তেল, ঝাল, মশলা এগুলো কম খান? না, একটু বেশি খাওয়া হয়ে যায়। তো এগুলোকে একটু কন্ট্রোল করতে হবে। আর কোথা থেকে বলছেন বললেন? হাওড়া থেকে। হাওড়া থেকে। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। শুনুন আপনি। তো এটা নিয়ে আমাদের আগেও একজন পেশেন্ট ফোন করেছিলেন টিভিতে, যিনি বললেন এই ধরনের সমস্যা হয়। মেনলি কি হচ্ছে, আমাদের খাবার দাবার যদি ঠিকঠাক হজম না হয়, তখন এই টক বাবার ব্যাপার, অ্যাসিডিটির প্রবলেমটা আসে। আয়ুর্বেদ মতে যদি আমরা দেখতে চাই, যেটা আমাদের মডার্ন বলা হয় স্টমাক, সেটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি, বা আয়ুর্বেদিক ভাষায় আমরা সেটাকে আমাশয় বলি। সেই আমাশয়ে কি হচ্ছে, আমাদের পাচকাগ্নি রয়েছে, পাচকাগ্নি এবং জঠরাগ্নি, যে দুটো আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করছে। যেরকম আমরা এখনকার দিনে গ্যাস হোক বা আমাদের কাঠের উনুন হোক, সেখানে আগুনের মধ্যে আমরা খাবারটাকে পাচন করছি, সেরকমই পেটের মধ্যে আমাদের অগ্নিবল রয়েছে, যেটা আমরা খাবার পরে সেই জিনিসটাকে আবার হজম করাচ্ছে এবং সেখান থেকে এসেন্সটা তুলে নিয়ে আসছে, মানে আসল জিনিসটা এবং নকল জিনিসটা শরীরের বাইরে বার করে দিচ্ছে। তো আপনাকে আগে আপনার হজম শক্তিটাকে ঠিক করতে হবে, পাচকাগ্নি বা অগ্নি বলটাকে ঠিক করতে হবে, তাহলেই দেখবেন এই সমস্ত সমস্যা চলে গেছে। তেল, ঝাল, মশলা কম খেতে হবে, সময় মতো খাবারটা খেতে হবে, গরম খাবার খাওয়া যাবে না, ঠান্ডা খাবারের মধ্যে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খাবেন না। এইগুলো মেনে চললে আপনার দেখবেন 30% রোগ এমনিই ঠিক হয়ে গেছে। তারপরে যদি মনে হয় সমস্যাটা রয়ে যাচ্ছে, তাহলে একবার আমাদের হাওড়ায় যে কোনো চেম্বারে দেখা করে নেবেন। আমাদের হাওড়ায় অনেকগুলো চেম্বার রয়েছে। একটা আমাদের রয়েছে কাজীপাড়ায় রয়েছে, আমাদের বেলুড়ে রয়েছে, আমাদের বাল্টিকিরি দাসনগরে রয়েছে। যে কোনো একটা চেম্বারে দেখা করে নেবেন। আর আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো শুনে যদি আপনি মোটামুটি ভাবেন কি হ্যাঁ ঠিক আছে, টক ব্যাপারটা চলে গেছে, তাহলে আর আসার দরকার নেই। আর যদি দেখেন তারপরও সমস্যাটা রয়ে গেছে, কিছুদিন আসবেন, হয়তো 1 মাস বা 2 মাস ট্রিটমেন্ট করবেন, এই সমস্যাটা একদম ঠিক হয়ে যাবে।
একদম। আমরা অবশ্যই একবার আমরা জানিয়ে দিচ্ছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টরদের কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। 11 তারিখ থেকে আমি স্টার্ট করছি। 11 তারিখ শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আপনাদের আবার আমি জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসগুলো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি কৃষ্ণনগর থেকে তপতি সেন বলছি। তপদিদি বলুন, কি সমস্যা? আমার একটু পাইলসের সমস্যা ম্যাডাম। পাইলসের সমস্যা। বয়স কত এখন? আমার বয়স 40। ব্লিডিং হয়? ব্লিডিং মানে স্যার ব্লিডিং মানে খুবই হতো, এই আমার 6 মাস মতন। এই গত মে মাস থেকে আমি ভুগছি, ঠিক আছে? মানে আমার এটা মানে অনেক দিনেরই পুরনো, প্রায় 15 বছরের, ঠিক আছে? তা এইবার আমার এটা ব্লিডিং অত হতো না, বেশ ভালোই ছিলাম। তারপরে আমার হঠাৎ এই ব্লিডিংটা মানে ডায়রিয়া হয়েছিল। ডায়রিয়া হওয়ার পরে আমার প্রচন্ড ব্লিডিং, মানে এত মানে আর অশ্বটা মানে বাইরে বেরিয়ে এসছে, এত বড় অশ্ব। ব্যথা যন্ত্রণা কিছু হয়? ব্যথা যন্ত্রণা প্রচন্ড হয় ডাক্তারবাবু, আর কি ফুসফুটার মতন ব্যথা, মানে ফিসার মতন হয়ে গেছিল ভিতরে। আচ্ছা, কনস্টিপেশন পায়খানা শক্ত হয় না নরমাল হয়? হ্যাঁ হ্যাঁ, আমার একটু কোষ্ঠকাঠিন্য। আচ্ছা ঠিক আছে, আপনি কৃষ্ণনগর থেকে বলছেন না বহরমপুর বললেন? হ্যাঁ হ্যাঁ, শুনেন আমি একটুখানি বলতে চাইছি যে আমার তো আপনাদের এই ট্রিটমেন্টে আমি আছি, ঠিক আছে? এই হালদারকে দেখাচ্ছি, ঠিক আছে? কৃষ্ণনগর না বহরমপুরে? কৃষ্ণনগর। আচ্ছা, কেমন আছেন এখন? কতদিন ওষুধ আমি খেলেন? আছি, মানে সেই ব্যথা জ্বালা যন্ত্রণাটা কমেছে, ঠিক আছে? আচ্ছা। কিন্তু ডাক্তারবাবু ওই যে বাইরে বেরিয়ে রয়েছে না, ওইটা এখনো সেই ভেতরে ঢুকছে না। কতদিন হলো আপনার মোটামুটি? আমি 5 মাস ওষুধ খাচ্ছি, এবার নিয়ে আসলে 6 মাস হবে। মানে শুধু ওই বলির প্রবলেমটা রয়েছে, বাকি সমস্যাগুলো মোটামুটি আগে থেকে ঠিক আছে, তাই তো? বলির প্রবলেমটা ওইটা যদি আমার ঠিক হয়ে যায় আমি পুরো মানে সেরে যাব। ডক্টর হালদারের সাথে কথা বলে নেবো। একটা ট্রিটমেন্ট রয়েছে খাটসূত্র, কি বললাম বুঝলেন, আয়ুর্বেদে। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটার জন্যই মানে আপনাকে ফোনটা করলাম। হ্যাঁ, আমি ডাক্তারের সাথে কথা বলে নেবো, হালদার বাবুর সাথে কথা বলে আমি বলে দেবো। আপনার নামটা বলে রাখুন তো। তপতি সেন। ঠিক আছে, লিখে রাখুন তো। তপতি সেন। ঠিক আছে, আপনি টিভিতে বলছি কি ওটাই কেমন খরচাটা আমি সব বলে দেবো, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। আর ওটাতে লাগবে না তো, আমার কোনো কষ্ট হবে না? কোনো অসুবিধা হবে না, কোনো কষ্ট হবে না। একবার করলে সারা জীবনের মতো আপনি ঠিক হবেন। ভেতরে যদি কোনো বলি থাকে সেটাও সেরে যাবে? সেটাও সেরে যাবে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। থাকলেও সারবে কি? হ্যাঁ সারবে, আমি বলছি টিভিতে, আপনি শুনুন। ডাক্তারবাবু বলছেন তো, আপনি শুনুন, টিভিতে শুনুন। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কি হয় দেখুন, উনি ট্রিটমেন্ট করেছেন, ওনার ব্যথা যন্ত্রণা ঠিক হয়ে গেছে, আগের থেকে অনেকটা ভালো আছে, বা রক্ত পড়াটা নেই, ঠিক আছে। এইটা তো নর্মাল, আমাদের 80% বা 90% পেশেন্টরা আমাদের সুস্থ হয়ে যায়। যাদের ক্ষেত্রে এই যে বলছে যে মাংসপেশিটা যেটা বাইরে আছে, বলির প্রবলেম বা ফিস্চুলা হতে পারে, মাল্টিপল ফিস্চুলা হতে পারে, খাটসূত্র বলে আয়ুর্বেদে এক ধরনের ট্রিটমেন্ট রয়েছে। এটা কিন্তু অপারেশন নয়, মানে বিনা ছুরি কাঁচিতে আপনাকে একটা আয়ুর্বেদিক থ্রেডিং পদ্ধতিতে এটা কিন্তু এক ধরনের থ্রেডিং করে দেওয়া হয়, সুতোর মতো আছে, বেঁধে দেওয়া হয়, যেটা অটোমেটিক্যালি আপনার 3-4 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে কেটে পড়ে যায়, যার জন্য আপনার নর্মাল লাইফ কোনো হ্যাম্পার্ড হবে না। যেদিন করাবেন তার 1 থেকে 2 ঘন্টা পরে আপনাকে ছেড়ে দেওয়া হবে, বাড়িতে গিয়ে নর্মাল কাজকর্ম করবেন, বেশি হার্ড কাজকর্ম করবেন না, একটু শুয়ে বসে থাকার চেষ্টা করবেন, 2-1 দিন একটু বিশ্রামের মধ্যে থাকবেন, তারপর নর্মাল যেরকম কাজ করছেন সেরকম করবেন। আর এটা ব্যথা যন্ত্রণা মুক্ত, এরকম নয় এখানে কাটাকাটি ছুরি কাঁচি এত সব ব্যবহার হবে, বিনা যন্ত্রণায় বিনা অপারেশনে কিন্তু খাটসূত্রের মাধ্যমে আপনি কিন্তু সুস্থ হতে পারেন। যারা এই ধরনের পাইলস, ফিশার, ফিস্চুলায় ভুগছেন তাদের প্রত্যেককে আমরা বলবো কি আপনারা আয়ুর্বেদের হাত ধরুন বিনা অপারেশনে। কারণ দেখুন, আপনি কতবার অপারেশন করবেন? মডার্ন সায়েন্সে রয়েছে হেমারয়েডেক্টমি করা হয় বা ফিস্চুলেক্টমি করা হয়, সেটা মানে এটা কি কেটে বাদ দিয়ে দেওয়া হয়। আর আমরা পাইলস যদি দেখতে চাই, পাইলসের একটা পাইলস মাসের আমাদের 3টে ভাগ থাকে, একটা হেড থাকে, একটা নেক থাকে, একটা টেল থাকে। আমরা যদি নেক থেকে যদি মাছটাকে না রিমুভ করতে পারি, ওটা কিন্তু বারবার হবে। মডার্ন সায়েন্সে কী করা হয়, ওটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, প্রপারলি নেক থেকে কাটা হয় না। কিন্তু আয়ুর্বেদের মধ্যে সেটা বলা রয়েছে, এবং একমাত্র আয়ুর্বেদেই বলা রয়েছে কি নেক থেকে যদি তোমরা ঠিকঠাক কাটতে পারো তাহলে কিন্তু সেই প্রবলেমটা দ্বিতীয়বার আপনার আর হবে না, বা ওই রোগে আপনাকে আর ভুগতে হবে না। আপনি কৃষ্ণনগরে দেখাচ্ছেন, আমি ডক্টর হালদারের সাথে কথা বলে নেবো, আপনার নামেও বলে দেবো কি আপনি আগের থেকে ভালো রয়েছেন, কিন্তু আপনি খাটসূত্রটা করতে চাইছেন। এবার বাকি রইল কীরকম কী খরচা। আপনার একদমই আপনি ওষুধ খাচ্ছেন, যে ওষুধ খাচ্ছেন তার থেকে অনেক কম খরচায় আপনার কিন্তু খাটসূত্রটা হয়ে যাবে। আপনি এটা চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়ার, আর বাকিটা আমি চেষ্টা করছি কীভাবে করা যায়।
একদম। আসলে আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যার কোনো কাটাছেঁড়া, যেটা আমাদের খুব ভয়ভীতি থাকে, কাটাছেঁড়া বিনা অপারেশনে কিন্তু আপনি সুস্থ হয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে তো কোনো নো কেমিক্যালস, নো মানে পার্শ্ব প্রতিক্রিয়া, যেটাকে বলে সাইড এফেক্ট, সব কিছু থেকেই কিন্তু আপনি দূরে থাকছেন। আয়ুর্বেদ চিকিৎসা এমনই একটি চিকিৎসা পদ্ধতি, সেই 5,000 বছরের সেই চিকিৎসাকে নিয়েই কিন্তু তাদের পথ চলা, এবং ভীষণভাবে তারা সাকসেসফুল। আমি আবার আরেকবার কিন্তু একটু বলে দিচ্ছি, জায়গাগুলো অবশ্যই বলে দিচ্ছি, লোকেশন এবং এক্স্যাক্ট আমরা নাম মেনশন করে বলে দিচ্ছি। আপনারা 11 তারিখে শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এছাড়া কিন্তু আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, প্লিজ একটু হোল্ডে থাকুন। এছাড়া বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর আর দিকে পাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, যিনি আমাদের আজকে গেস্ট ডক্টর। এছাড়া মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এছাড়া কিন্তু নিউ কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গঙ্গার সাগরে পাচ্ছেন ডক্টর বি শর্মা। ওপেনিং ডেটগুলো আমরা অবশ্যই মেনশন করে দেবো। বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এছাড়া গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং ক্যানিংয়েও কিন্তু আমরা ওপেনিং ডেটটা মেনশন করে দেবো, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, দিল্লিতেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, সেটাও আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো। অবশ্যই একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে বলুন, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো, টিভির সাউন্ডটাকে মিউট করে কথা বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, কি সমস্যাটা বলুন। টিভির সাউন্ডটাকে মিউট করে আলাদা করে মোবাইলে কথা বলুন ডাক্তারবাবুর সঙ্গে, বলুন। হ্যালো, আপনি আলাদা করে একটু সরে আলাদা সাইডে আপনি কথা বলুন, মোবাইল নিয়ে কথা বলুন, বলুন বলুন। হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন, সমস্যাটা বলুন। হ্যালো, যোগাযোগটা করে দিন। হ্যাঁ আমি বলছি, বলুন ডাক্তারবাবু, বলুন, বলছি কি ডাক্তারবাবুর সঙ্গে সমস্যা। আপনি সরাসরি কথা বলছেন, বলুন। কথা বলুন, কিন্তু আমি তো বলতেই চাইছি। হ্যাঁ বলুন, আমি বলছি তো কি সমস্যা বলুন। ডাক্তারবাবু তো জিজ্ঞেস করছেন না। ডাক্তারবাবু কথা বলছেন, আপনি টিভিতে শুনলে হবে না, আমি বলছি আচ্ছা, তো, বলুন বলুন। হ্যালো, বলুন। আমি বলছি, আমি বয়স্ক লোক, আমার বয়স 77। হ্যাঁ, আমি আর্থারাইটিসের পেশেন্ট, কিন্তু পেশেন্ট এমনি অপারেশন করেছিলাম, কিন্তু ডান পাটা করিনি, কিন্তু তারপরে ডান পায়ের প্রবলেম হওয়াতে সেভাবেই চলছে। হঠাৎ আজ 15-20 দিন ধরে দেখছি আমি না মুভমেন্ট করতে পারছি না, ব্যথা নেই পায়ে, লক হয়ে গেছে, সামনের দিকে ঝুঁকে যাচ্ছি। আচ্ছা, মুভমেন্ট করতে অসুবিধা। কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে, আচ্ছা। ডান হাঁটুটা লক হয়ে গেছে না দুটো হাঁটুই মানে আটকে যাচ্ছে? দুটো পায়ে, না দুটো পায়ে প্রবলেম। আচ্ছা, সামনের দিকে ব্যথা নেই, কিন্তু মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে, আর সামনের দিকে ঝুঁকে যাচ্ছি। ঠিক আছে, আপনি একটু শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা বলুন না। শুনুন, এটা যে সমস্যাটা হয়, দেখুন আমরা বলি বারবার কি অপারেশনের পরও পেশেন্টদের প্রবলেমটা আসে। এনার ক্ষেত্রে একটা হাঁটুতে অপারেশন অলরেডি করা আছে, লেফট নি জয়েন্টে নি রিপ্লেসমেন্ট করা রয়েছে, এবং ডান দিকে সমস্যা ছিল সেটা নিয়ে উনি চলছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে কি বাঁ হাঁটুটাও লক হয়ে গেছে। আগে যেটা ভালো ছিল, মানে অপারেশনের পরে যেটা ভালো ছিল, যেটার উপরে ভরসা করে উনি যাচ্ছিলেন, সেটাও সমস্যা হচ্ছে, ডান হাঁটুটাও লক হয়ে যাচ্ছে, উনি সামনের দিকে ঝুঁকে আসছেন। তো বয়স এখন 77, এখন তো অপারেশনের দিকে যাওয়া যাবেই না, বা অপারেশন করলে ওনার কষ্ট অনেক বেশি হবে। তো আপনাকে বলবো একটু চেষ্টা করুন, 2-1 দিন ধৈর্য ধরুন। বর্ধমানের সামনেই চেম্বার আছে, সামনের সপ্তাহের দিকে আপনি একটু যোগাযোগ করুন। আর আপনি যদি না আসতে পারেন, বাড়ির কাউকে, মানে হয়তো ছেলের হলো বা মেয়ে হলো বা অন্য কেউ হলো, বা যদি আপনি আসতে পারেন গ্রাউন্ড ফ্লোরে থাকেন, হয়তো গাড়ি করে একটু কষ্ট করে চলে এলেন চেম্বারে, তাহলে তো সব থেকে বেটার হয়, সামনে থেকে দেখে নিলে আমাদের সুবিধে হবে। আর যদি কোনো হাঁটুর এক্সরে থাকে, রিসেন্ট যদি কোনো হাঁটুর এক্সরে করে থাকেন, তাহলে সেই এক্সরেটা নিয়ে আসবেন। আর যদি রিসেন্ট কোনো এক্সরে না করা থাকে, তাহলে অবশ্যই একটা এক্সরে করিয়ে নেবেন। এক্সরে করিয়ে নিয়ে বর্ধমান চেম্বারে
নাম্বারে আমাদের সাথে একটু যোগাযোগ করুন। আপনি যে সমস্যায় ভুগছেন, যে হাঁটুটা লক হয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে বা হাঁটাচলা করতে অসুবিধে হচ্ছে বা সামনের দিকে আপনি ঝুঁকে যাচ্ছেন, এই সমস্ত সমস্যার কিন্তু সমাধান আমাদের কাছে রয়েছে। আর আপনিও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনিও সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। আর একটা কথা এর সাথে আমি অ্যাড করে দিই, কারণ এরকম বহু পেশেন্ট রয়েছেন। আপনি ফোনটা নিন, আমি বলছি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি এগরা, পূর্ব মেদিনীপুরের এগরা থেকে কথা বলছি, আমুরওয়ালা জানা। বলুন। আমি দুটো হাঁটুর সমস্যা নিয়ে আমি ভুগছিলাম অনেকদিন, আজ 10 বছর হলো। আমি এই 1.5 মাস হলো হালদার বাবুকে দেখাচ্ছি। হাঁটাহাঁটি একদম করতে পারতাম না, মোটামুটি লাঠি ধরে একটু হাঁটছি। এই যে বিকেলে হলে মানে পেটটা একটু ভাপিয়ে উঠে এবং আমার পায়খানাটা একটু শক্ত ধরনের হয়। আচ্ছা, আগের থেকে তুমি কি রকম রয়েছে সেটা বলো আগে। আগের তুলনায় এখন ব্যথা যন্ত্রণাগুলো কম আছে? তোমার শরীরটা কিরকম আছে আগের থেকে? না, ওই ব্যথাটা কোনো আছে, অনেকদিন যাবত ঢুকেছি, মাত্র 1.5 মাস হয়েছে। হালদার বাবু আমাকে বলেছেন যে 4 মাস সময় লাগবে। আমার 1.5 মাস হয়েছে, কিন্তু ওই পেট ব্যথাটা একটু কমেছে, কিন্তু পেটটা বিকেলটা দুপুরে খাওয়ার পর থেকে বিকেলবেলা যে ওষুধটা খাবো, কিছু একটু টিফিন করতে বলেছেন। আচ্ছা, ওষুধটা কি গরম জলে খাচ্ছো? ভারী ভারী হয়ে আছে, খেতে ইচ্ছা করে না, কিন্তু টাইম মতো তো ওষুধটা ওনার চালিয়ে যাচ্ছি। ওষুধটা কি গরম জলে খাচ্ছো? ওষুধটা কি গরম জলে খাচ্ছো? না, ও যেটা খাওয়ার কথা বলছেন সেটা বেলা 10টার সময় যে একটা খাচ্ছি। ঠিক আছে, আপনি একটু এবার টিভিতে শুনুন, আমি বলছি। তো আপনার হ্যাঁ নমস্কার, আপনার মতো যে সমস্ত পেশেন্টরা ফোন করছে, দেখলেন আপনার আগেই একজন ফোন করলেন সেম সমস্যা নিয়ে। আপনি 4 মাসের ডাক্তারবাবু বলেছে, আপনি 1.5 মাসের মধ্যে কিছুটা হলেও ব্যথাটা কমেছে, তো আপনি তো উপকার পাচ্ছেন। আয়ুর্বেদে যে কাজ হয় সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়, এবং এখন মানুষ বুঝে গেছে বলেই আয়ুর্বেদের কাছে আসছে। এবং আপনাকে আমি যে কথাটা বলছি, আপনার যে পেটটা ভারী ভারী লাগছে বা একটু মনে হচ্ছে পায়খানাটা শক্ত হচ্ছে, আপনি সমস্ত ওষুধগুলো এখন থেকে গরম জলে খাবেন। আর রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন একটু উষ্ণ গরম জল করে নেবেন, সেই জলটা চায়ের মতো মানে চুমুক দিয়ে দিয়ে আস্তে আস্তে খেয়ে তারপরে রাত্রে শুতে যাবেন। আর আপনি হালদারবাবুকে দেখাচ্ছেন, আমি বলে দেবো, আপনার নামটা মনে থাকবে আমার, আঙুরবালা। তো আপনার নামে একটু আমি বলে দেবো, ডাক্তারবাবু 2-1টা ওষুধ আপনার চেঞ্জ করে দেবে, তাহলে কিন্তু দেখবেন আপনি কিন্তু অনেকটা ভালো হয়ে যাবেন আরও। আর একদম নিশ্চিন্ত থাকুন, আপনি যে জন্য আমাদের কাছে এসেছেন সেটা কিন্তু একদম সম্পূর্ণ ভালো হবে এবং সুস্থ হবে। একদম। হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলুন কি সমস্যাটা বলুন। আমি দুর্গাপুর থেকে বলছি, আপনার পশ্চিম বর্ধমান। বলুন বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা শ্বাসকষ্ট, আমার মিসেস। বয়স কত? ইনহেলার নিতে হয়? 60। ইনহেলার নিতে হয় আপনাকে? হ্যাঁ, ইনহেলার দিয়েছি আপনার। ইনহেলার সারাদিনে কতবার নেন? 3 বার করে আপনার 9 বার হয়ে যাচ্ছে, 8-9 বার। আচ্ছা, আয়ুর্বেদিক চিকিৎসা করিয়েছেন এর আগে? আয়ুর্বেদিক চিকিৎসা করিয়েছেন? না না। আচ্ছা ঠিক আছে, প্রেসার বা সুগার কিছু রয়েছে? প্রেসার সুগার কিছু নাই, থাইরয়েড আছে। আচ্ছা, এটা কতদিনের সমস্যা আপনার? এই 1 বছর হচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি। আজকে যেহেতু হাতে একদম অল্প সময় রয়েছে, আমি ছোট্ট করে বলে দিই। সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, মানে যেটা শ্বাসকষ্টের সমস্যা বলা যায়। এটা অনেকগুলো কারণে হতে পারে। ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা আমাদের আয়ুর্বেদের শ্বাসরোগ বলে, প্রথমক শ্বাস, সন্তমক শ্বাস, এগুলো রয়েছে আমাদের আয়ুর্বেদে ব্যাখ্যা করা। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আপনার ইনহেলার নেওয়ার দরকার নেই। মেন কি হচ্ছে, আমাদের কনজেশন হচ্ছে বা ব্রঙ্কাইটিস হচ্ছে বা ল্যারিঞ্জাইটিস বা ফ্যারিঞ্জাইটিস, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, বা অ্যালভিওলাই, লাংসের ভেতরে অ্যালভিওলাই থাকে, সেখানে যদি ইনফ্লামেশন হয় এই ধরনের সমস্যা আসতে পারে। তো আপনার এই সমস্যাগুলো থেকে কিন্তু আপনাকে ইনহেলার নিতে বাধ্য হচ্ছেন বা আপনার শ্বাসকষ্টটা হচ্ছে। সারাদিনে 9 বার মানে ভালোই আপনার শ্বাসকষ্ট রয়েছে। আপনি একটু কষ্ট করে এসে আমাদের দুর্গাপুর চেম্বারে দেখান, আপনাকে ইনহেলারও নিতে হবে না, আপনাকে অন্য কোনো ওষুধও খেতে হবে না। আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনি ইনহেলার ছেড়ে দিতে পারেন এবং এই ধরনের সিওপিডি সমস্যা থেকে আপনি ভালো থাকতে পারেন। একদম, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। 12-1-25 শ্যামপুরে কিন্তু অবশ্যই ওপেনিং হচ্ছে। ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। 19-1-25 গঙ্গাসাগর, এবং সেখানেও কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এবং 26-1-25 ক্যানিংয়েও ওপেনিং হচ্ছে, সেটাও কিন্তু আপনারা বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, ডক্টর বি শর্মা। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদেও কিন্তু ওপেনিং হচ্ছে, সেগুলো আমরা অ্যানাউন্সমেন্ট অবশ্যই করে দেবো। আর আপনারা তো জানেন হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। আর কোথায় কোথায় কলকাতার মধ্যে আমি জায়গাগুলো জানিয়ে দিচ্ছি, যেটা হলো
হলো হাতিবাগানে শিফট করেছে, এছাড়া ল্যান্সডাউন, বেলুর, খিদিরপুর, এছাড়া হাওড়ার শিবপুর, বাল্টিগুড়িতেও পাচ্ছেন। আর এছাড়া দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আমাদের একদম সময় শেষ, পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আবার একটি নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ, আজ এই পর্যন্ত, নমস্কার।